আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 3রা জুলাই 2025। আজকের আকাশ মেঘলা, সুন্দর তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা, সহনশীল তাপমাত্রা, ওয়েদার খুব ভালো। এই সুন্দর আবহাওয়ায় আজকে আমি আলোচনা করতে চাই সুন্দর কিছু কথা। এই কথাগুলো আমাদের ভূমি ব্যবসা, হাউজিং ব্যবসা এবং সাইনবোর্ড ব্যবসা এইসব নিয়ে। আমরা আমাদের কৃষি জমিকে যত্রতত্র হাউজিংয়ের হাতে ছেড়ে দিচ্ছি। ঢাকার চতুর্পাশে, ঢাকা থেকে পদ্মা ব্রিজ, ঢাকা থেকে মানিকগঞ্জ, ঢাকা থেকে গাজীপুর, মাওনা চৌরাস্তা, সিলেট রোড, চিটাগাং রোড, প্রতিটা রোডের পাশে সাইনবোর্ড আর সাইনবোর্ড, হাউজিংয়ের সাইনবোর্ড। ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু এই হাউজিংয়ের ব্যবসায় টাকা ঢালছে। এই টাকাগুলো দেশের জন্য মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা এই জমিনের পিছনে থেকে যাচ্ছে, অলস হয়ে পড়ে থাকতেছে। এই টাকাগুলো যদি জমিনের পিছনে না ব্যবহার হয়ে ইন্ডাস্ট্রিতে হতো, তাহলে দেশ আজ অনেক এগিয়ে যেত। জমির পিছনে টাকা ঢেলে জমিটাকে আটকে রাখা হচ্ছে, একজনের জমি আরেকজনের কাছে, টাকাটা মাঝখানে ব্লক হয়ে থাকতেছে। এই ব্লক, সেই সঙ্গে কৃষি জমির ক্ষতি করা। আমরা দেখি সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়ার কুয়ালালামপুর, আরও আছে দুবাই সিটি। এসব শহর অল্প জায়গার মধ্যে হাই রাইজ বিল্ডিং দিয়ে উপরে উঠে গেছে। হংকং, তাইওয়ান বলি, সিঙ্গাপুর বলি, এদের জায়গা কম, কিন্তু তারা উন্নত হচ্ছে। তাদের প্ল্যান, তাদের বিল্ডিং সব ঊর্ধ্বমুখী। তারা জায়গা নষ্ট করতে চায় না। কিন্তু আমরা আমাদের যে জায়গায় বিল্ডিং হওয়া উপযোগী, করা প্রয়োজন, সেই জায়গার কথা ভুলে যাই। আমরা মাইলের পর মাইল জায়গা দখল করে হাউজিং করতেছি। এত হাউজিংয়ের প্রয়োজন নাই। পদ্মা থেকে ঢাকা, ঢাকা থেকে মাওয়া, সিলেট রোড থেকে মানিকগঞ্জ, এত বড় শহর হলে বাংলাদেশের 18 কোটি লোক এই শহরে বাস করতে পারবে। বাংলাদেশের 18 কোটি লোককে উড্র করে নিয়ে এসে ঢাকা শহরে, ঢাকা সিটিতে স্থানান্তর করা যাবে। আমাদের এত প্রয়োজন নেই। আমাদের বর্তমান ঢাকা শহরের সরকারি হাউজিং প্রজেক্টগুলোকে পুনর্বিবেচনায় নিতে হবে। 2.5 কাঠা, 3 কাঠা, 2 কাঠা, 5 কাঠা এইসব ক্ষুদ্র ক্ষুদ্র প্লট নীতিমালা থেকে সরে আসতে হবে। এই প্লটগুলো নতুন নীতিমালায় 1 বিঘা 2 বিঘা আকারে করতে হবে। হাউজিং মিরপুর থেকে শুরু করে মোহাম্মদপুর বা অন্যান্য উত্তরা যেসব এলাকায় সুশৃঙ্খল প্লট আছে, সেই প্লটগুলোর বিল্ডিং সুপরিকল্পিতভাবে করতে হবে। ন্যূনতম 15 তলা থেকে উপরে, 15 তলা, 20 তলা, 25 তলা। যেগুলো কমার্শিয়াল বাণিজ্যিক বিল্ডিং হবে, সেগুলো একটু বেশি হবে। মোটামুটি আবাসিক 15 হতে 20 তলা, 25 তলা পর্যন্ত আবাসিক বিল্ডিংগুলো আমরা করতে পারি। এখন প্রশ্ন হলো যে এইসব হাউজিংয়ের জায়গা তো ইতিমধ্যে সাধারণ মানুষের হাতে ছেড়ে দেওয়া হলো। সরকার সব কিছুই করতে পারে। সরকার যার নামে যা প্লট আছে, যে বিল্ডিং যে অবস্থায় আছে, তার একটি মূল্য নির্ধারণ করে সেই প্লটগুলোকে একত্রিত করে 2টা বা 3টা বা 4টা প্লট 1 বিঘা, 1.5 বিঘা, 2 বিঘা আকার ধারণ করবে। এই সব 4 প্লটে বা 3 প্লটে বা 2 প্লটে যাদের যে অবস্থা আছে, কার কতটুকু মূল্য, সেই মূল্য নির্ধারণ করে এই বিল্ডিংটাকে তাদের পুনর্বাসনের জন্য সেই থেকে তাকে ডবল পরিমাণ দেওয়া যেতে পারে। অর্থাৎ
কারো একটি হাউজিং প্লটের মূল্য যদি 1 কোটি হয় বা 2 কোটি হয়, তাহলে সে নতুন বিল্ডিংয়ে 4 কোটি টাকা 5 কোটি টাকার সমমূল্যের তার বিল্ডিং এরিয়া পাবে, অ্যাপার্টমেন্ট পাবে বা ফ্লোর পাবে। এতে করে এই স্বল্প জায়গায় আরও 10-20 জনের বাসস্থান তৈরি হবে এবং পূর্বে বরাদ্দকৃত প্লট যার নামে ছিল তারা তাদের ন্যায্য মূল্য ফেরত পাবে। এসব ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে। বর্তমানে আমাদের যত সব হাউজিং আছে সেই হাউজিংগুলোকে আগে ডেভেলপ করতে হবে। ঢাকা শহরের নতুন ঠিকানা হলো পূর্বাচল। সেই পূর্বাচলকে জরুরি ভিত্তিতে বিল্ডিং করার উদ্যোগ নিতে হবে, আবাসন বিল্ডিং। আশেপাশে বেসরকারি হাউজিংগুলো থেকে অব্যাহতি দিতে হবে, আর নতুন কোনো হাউজিং করা যাবে না এবং যারা ইতিমধ্যে হাউজিং করেছে তাদের হাউজিংগুলোকে পুনর্নির্ধারণ করা হবে শিল্প অঞ্চল হিসাবে, অর্থাৎ কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে। বাসা বাড়ির প্রয়োজন নেই। বাসা বাড়ি ঢাকা শহরে এখনও আরও 2 কোটি লোক বসবাস করার জন্য বিল্ডিং করা যাবে। ঢাকা শহরের বাইরে পূর্বাঞ্চলে আরও 2 কোটি লোক বসবাসের উপযোগী করা যাবে। আমাদের নির্দিষ্ট যে এরিয়া আছে সেই এরিয়াগুলোকেই আমরা উন্নত আবাসন ব্যবস্থায় নিয়ে যেতে পারি। সেই ক্ষেত্রে ডেভেলপার কোম্পানিকে অগ্রাধিকার দিয়ে বড় বড় বিল্ডিং করা উচিত। কিন্তু এই হাউজিং প্লট এইসব ব্যবসা, সাইনবোর্ডের ব্যবসা বন্ধ করা উচিত। এই হাউজিং ব্যবসায়ীরা 3 বিঘা জমি কিনে 300 বিঘা জমির সাইনবোর্ড ঝুলাই দেয়। কোনো ব্যক্তির কতটুকু জমি আছে, 1 বিঘা, 2 কাঠা, 5 কাঠা, 10 কাঠা, তাদের সঙ্গে এই হাউজিং ব্যবসায়ীরা যোগাযোগ করে তার ভাড়া নিয়ে সাইনবোর্ড দিয়ে দেয়। পরবর্তীতে এই সাইনবোর্ডকে তাদের সম্পত্তি এবং এলাকা ভিত্তিতে এই সম্পত্তি তাদের 500 বিঘা, 1000 বিঘা, 2000 বিঘা ইত্যাদি ডিক্লেয়ার করে সাধারণ মানুষকে প্রতারণার মুখে ফেলে। এইসব প্রতারণা থেকে দেশকে বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। তাই ইতিমধ্যে যা হয়েছে, এখন নতুন করে চিন্তা করতে হবে এই হাউজিং ব্যবসার উপর, সাইনবোর্ড ব্যবসার উপর। এছাড়া আরও আছে, এসব হাউজিং ব্যবসায়ীরা কে কী ডিক্লেয়ার দিচ্ছে সেটার উপরে ভোক্তা অধিকারের মতো অভিযান চালাতে হবে। যদি কোনো কোম্পানি বলে আমার 500 বিঘা জমি, তার কতটুকু ডকুমেন্ট আছে, তার কতটুকু বাস্তবতা আছে এবং সরকারকে তার ডিক্লেয়ার দেওয়া আছে কি না। 500 বিঘা জমি কোনো প্রতিষ্ঠানে থাকলে তার ভ্যালু হিসাবে গভর্নমেন্টের কাছে ট্যাক্স প্রদান করার বিষয় আছে। এগুলো তারা সঠিকভাবে করে কি না, 500 বিঘা জমি কীভাবে আসলো সেটাও দেখার বিষয়। এই সব বিষয় নিয়ে এই ভোক্তা অধিকার, যেমন বিভিন্ন পণ্য ফ্যাক্টরি বিভিন্ন পণ্য নিয়ে মার্কেটে ঘোরা করে ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে জরিমানা করে, ঠিক এই হাউজিং ব্যবসায়ীদের উপর একটা অভিযান চালানো দরকার কন্টিনিউ। তারা যেন এই প্রতারণামূলক কাজগুলো করতে না পারে। হাজার হাজার হাউজিং ব্যবসায় জড়িত লোকদের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট নিয়ম নীতিমালা তৈরি করে তাদের কাছে সেটা তুলে ধরা উচিত এবং হাউজিং ব্যবসা থেকে বিরত রেখে ব্যবসায় ডেভেলপ করা উচিত। যথেষ্ট জায়গা আছে ঢাকা শহরে এবং নূতন শহর পূর্বাঞ্চলে। এইসব জায়গাগুলোকে উপযুক্ত ব্যবহারের আওতায় নিয়ে আসা উচিত। যত্রতত্র হাউজিংয়ের ব্যবসা সাইনবোর্ড ঝুলিয়ে কৃষি জমিগুলোকে নষ্ট করা যাবে না। এইসব যারা ইতিমধ্যে করেছে সেগুলোকে কৃষিতে ফেরত দেওয়া, এগ্রিকালচার করা, অথবা তাদেরকে শিল্পে ডাইভার্ট করা। 1 বিঘা, 2 বিঘা, 10 বিঘা যাই হোক, প্রতিটা হাউজিংকে এখন শিল্পে রূপান্তরিত করা। কর্মসংস্থানের প্রয়োজন। যেখানে কর্মসংস্থান নেই সেখানে বাসা বাড়ি করে কি করবে মানুষ? এখানে কালো টাকার খেলা চলে। এই কালো টাকার খেলা বন্ধ হওয়া উচিত। মানুষের প্রয়োজন কর্মসংস্থান। মানুষ কর্মসংস্থান তৈরি হবে, তার আবাসন তৈরি হবে। কর্মসংস্থান নাই, আবাসন তৈরি করে আমরা দেশটাকে নিম্নমুখী নিয়ে যাচ্ছি, আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছি, আমাদের বৈধ টাকাগুলোকে এই জমির মধ্যে আটকে রাখতেছি। জমির মধ্যে আটকে রাখা টাকাগুলো আমাদের বাস্তবে ব্যবহার করার জন্য ইন্ডাস্ট্রিয়াল খাতে নিয়ে আসতে হবে। আর এই মুহূর্তে সরকার লিজের প্রথা চালু করতে পারে এবং
এই সাফ করা দলিল থেকে লিজ দলিলে যেতে পারে। এখন থেকে যারা জমি ক্রয় করবে কেউ নিরঙ্কুশ মালিকানা পাবে না। সরকার যে পদ্ধতিতে লিজ দেয় সেই লিজ পদ্ধতিও পরিবর্তন হতে পারে। যে 99 বছরের লিজ সেক্ষেত্রে আরও কম বেশি হতে পারে। 70 বছরের যে 50 বছরের লিজ প্রথা চালু হতে পারে। এই লিজের মাধ্যমে সরকার উদ্যোক্তাদের জমি প্রদান করবে, কেনা বেচার মাধ্যমে নয়। আর যারা বিক্রি করতে বর্তমান যারা জমির নিরঙ্কুশ মালিক, তারা মালিক থাকতে পারবে যতক্ষণ সে বিক্রি করবে, ততক্ষণ সে মালিক থাকবে, যতক্ষণ না বিক্রি করবে। কিন্তু বিক্রি করলে যারা ক্রয় করবে তারা নিরঙ্কুশ মালিকানা পাবে না, তাদের লিজ দলিলের মাধ্যমে মালিক হতে হবে। অর্থাৎ এখন যারা মালিক আছে তারা পূর্ণাঙ্গ মালিকে থাকবে, নিরঙ্কুশ জমির মালিক থাকবে। কিন্তু যারা কিনে মালিক হবে তাদের ক্ষেত্রে নীতিমালা চেঞ্জ হবে। এইসব বিভিন্ন বাস্তবতা নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেশকে এই হাউজিং, সাইনবোর্ড, কৃষি, শিল্প ইত্যাদি বিষয় নিয়ে একটি কার্যকর কমিটি গঠন করে তার পরিকল্পনা করে প্রতিফলন ঘটাতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। দেশ এগিয়ে গেলে আরও কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি উৎপাদনে যাবে, দেশের অবস্থান দিন দিন উন্নততর হবে। আলী বাবা, PTV, ঢাকা।